বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভ শুরু করার আগে একটু কালো চশমাটা পরে নিই। কথা আপনারা বুঝতেছেন কি না জানি না। যে যেখান থেকে লাইভ দেখতেছেন দেশে এবং বিদেশ থেকে, দয়া করে লাইভটি আপনারা একটু সবার কাছে যাতে পৌঁছে এই ব্যবস্থাটুকু করুন। গুরুত্বপূর্ণ লাইভ, এর জন্য বলতেছি। নাইলে আমার কোনো এখানে ব্যক্তিগত কোনো ফায়দা নেই। এখন একটা ছবি লাগাইছি, দেখছেন কার লগর ছবি দেওয়া যাবে কি না জানি না, দেওয়া না যেতে পারে, কেন আমি এরকম লাইভে ঢুকি না। তো আপনারা মনোযোগ সহকারে লাইভটি শুনুন এবং গুরুত্বপূর্ণভাবে বুঝুন। ছবিটি মনে হয় একটু দেরি হচ্ছে আসতে, আপনারা ছবিটি দেখুন। দেখে হ্যাঁ, চলে এসেছে ছবি। আপনাদের সবার ভালোর জন্য ওটা শেয়ার করে দিচ্ছি সবার কাছে, দিয়ে কথাগুলো বলবো। সহ্যর ভাড়া যখন যায় তখন বলতে হয়। আমরা তো কাপুরুষ নয় আর দুর্নীতিবাজ নয়। আমাদের বাবার দাদার, বাবারটা বাদ দেন, দাদারই একজন সিলেটের মধ্যে উন্নত এরিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ, বিশ্বনাথ, পালাগঞ্জ সহ তথা সিলেট, বর্তমান সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বিচার আদালত করতেন গিয়ে সালিশের মাধ্যমে। তখন ওইসব দুর্নীতিবাজরা ছিল না। আর আমার বাবার পাওনা টাকা অনেকের কাছে আছে, যাদেরকে দেওয়া হয়েছে। আমার বাবা আমাকে নিষেধ দিচ্ছেন যে যদি না দেয়, যাইছে না বলে, তখন তুমি চাইবা না। আর যদি তোমার আমার কাছ থেকে তোমার বাবা জানেন যে তোমাকে যখন যদি বলে তখন জো করবা। আর সহ্যর বাড়ায় গেলে গিয়ে, আপনি এদিকে কোথায় যান, ওইটাতে টান দেন, একটু কষ্ট করে, মাইন্ড করেন না। এনার লাইট নাই, তুমি ওদিকে যাও। এখন ওই আমাদের বাসার কাছের লোক লাইভে, তো ওর জন্য ওনাকে এরকম বললাম আর কি। দেখুন পেজ থেকে একজন আসলেন নাকি, লাইভটি কি বারোটিকে জয় নাই? আমি তো এরকম ঢুকি না, তো সব সময় ঢুকি লাইভে। আমাদের যে সংগঠনের জন্য যে ইন্টারন্যাশনাল অ্যাপস আসছে ইংল্যান্ড থেকে, সৎ ও হালাল রুজির টাকা দিয়ে আমার আত্মীয়রা দিচ্ছেন, ওইটা দিয়ে ঢুকি। ভালো আত্মীয় বলতে আমার একেবারে নিকট আত্মীয়। আর ওই যে এই সুবিধার জন্য আত্মীয় বানানো, ওইসব আমি পছন্দ করি না। এই যে রাত খাল, এখন রাত কটা, এখন একটা জিনিস লাভ হইছে, এই যে পিনাকিদা, ইলিয়াস ভাই, সাংবাদিক ইলিয়াস ভাই, আর সদ্যেও আমাদের অভিভাবক আসিফ নজরুল সাহেবও লাইভটি দেখতে পারবেন। এবং ওনার সাথে আমার অর্থ ঘনিষ্ঠ নাই, কিন্তু ওনাকে শ্রদ্ধা করি, উনি সৎ, আমি জানি সৎ। হ্যাঁ, আবার কিছুদিন ধরে খবর পাচ্ছি যে উনার কিছু তথ্য
বাইরে আসতেছে, যখন বাইরে আসবে তখন তো বুঝতে পারবো। যখন বাইরে আসবে তখন বুঝতে পারবো। এর আগে তো উনি সৎ। সারোয়ার আলম সাহেবকেও আমি দিয়েছি। সাহেব বলবো কেন, উনি হলেন ডিসি। আমাদের জনগণের টাকা দিয়ে জেলা প্রশাসক, উনাকে চাকরি, উনি বেতন পান, উনি আবার চাপা মারবেন, দুর্নীতি করবেন, আর কি বক্তব্য দেন, আত্মীয় স্বজনকে বাসায় যাওয়া নিষেধ। আমার লোকজন দেখতেছে না কেরা যায় বাংলায়, কেরা যায় না? আমি কি হুদা বৈশা বৈশা খবর পাওয়া যায়? তোমার বিরুদ্ধে যখন সকজ হয়েছিল রাত্রে 3টার দিকে, তোমার পক্ষে যখন তৎপর হয়ে সদ্য সাংবাদিক ইলিয়াস ভাই এবং দাদা পিনাকিদা, কনক সারোয়ার ভাই সহ অনেক সিনিয়র সাংবাদিক ভাইদের সাথে আমি যোগাযোগ করেছি। ওনাদের, আমি যদি এত খারাপ হইতাম তাহলে কি ওনাদের মতন গণ্যমান্য ব্যক্তি যারা দেশের নেতৃত্ব দেয়, আমি কি ওনাদের কাছ থেকে সুবিধা পাইতাম? সুবিধা পাইতাম না। এখন আচ্ছা, এই যে তৎকালীন রেবের ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের ছিলেন সারোয়ার আলম। সারোয়ার আলম, তুমি সকজ হয়েছিল কেন? ওই জায়গা থেকে তুমি কেন জি হয়েছিলা? ওই সময় তো দালালি বেশি করছো, তারপরে কেন হইলা? তুমি ডায়লগ মারাও না মিয়া, পাঁচটার কোন নেন ডায়লগ মারাও কি? তুমি কাফন আগে পরাইয়া দাও, তুমি আমার মারার হুমকি দাও না? খারাপ করছো, উপকারীরে বাগে খায়। তুমি মিয়া অপরাধ করছিলে, এর জন্য মহামান্য আদালত সকজ দিছেন। এখন তুমি কি করছো? এই বিভিন্ন লাইভে, মানে সাক্ষাৎকার, ওই যে মোবাইল টিভি হিসেবে তুমি সাক্ষাৎকারে মাঝে মধ্যে উস্কানি দাও না? তুমি জেনে রেখো যে যেদিন থেকে, যখন থেকে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের দায়িত্ব নিয়েছি, সাধারণ সম্পাদকের, জেনে শুনে নিয়েছি দুর্নীতিবাজদের হাতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর হুকুম যদি হয়ে থাকে তাহলে মরতে হবে। তোমার মতন দুর্নীতিবাজদের কারণে তো আমি কিছুদিন কারা নির্যাতিত হলাম। কারাগারে দুর্নীতি, তুমি কারাগারে যে গেলা, আমি যাওয়ার পরের দিন কিসের জন্য গেছিলা? বান্ডিল নিয়ে আসছো না? দেখো নাই? তোমার আগে সতর্ক করে দেয় নাই যে কারাগার গুলায় কি চলতেছে? এরপরে তোমার অফিস সম্বন্ধে বলছি, তোমার অফিসে দাঁড়ালে না, তোমার ওই যে ম্যাজিস্ট্রেট গুলা, সে আমাকে বলে যে আমি জিজ্ঞাসা করলাম যে আমার অপরাধ কি হয়েছে, আমার অপরাধটা কি? আমি তো এখন, যখন মানুষ মরণের জন্য প্রস্তুত হয়ে যায় তখন সাইড দিয়ে মরে, কিন্তু সে একেবারে সত্য জায়গায় নিয়ে নেয়। একথা বুঝিয়ে রাখো। সিলেট বিভাগ সহ সমগ্র বাংলাদেশের দেশপ্রেমিক, দুর্নীতি বিরোধী ভাই বন্ধু বোনদের এবং দেশে বিদেশে যারা আছেন সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা চিনে রাখেন, আপনারাই বলতে পারেন যে আমি ওই দুর্নীতিবাজের পক্ষে কেন এই সময় কাজ করলাম। একজনের সাথে চলাফেরা না করলে পার্টিকে বোঝা যায় না সে যে একজন দুর্নীতিবাজ। কাফন তুমি আগে পরে আসো। এই বেটা, কিশোরগঞ্জের বেটা তুই,
কিশোরগঞ্জে, আর আমার বাড়ি সিলেট। আমি সমগ্র বাংলাদেশের নিজের টাকা, নিজের দিয়া, নিজের আত্মীয় স্বজনের টাকা দিয়া, এবং আরো মানে যারা উৎসাহী আছেন, জানেন সৎভাবে ওনাদের টাকাগুলো কাজে লাগবে, ওনারা সাহায্য সহযোগিতা করেন, বিভিন্নভাবে আমাদের সংগঠন চালায়। ছাটাবাজি ধান্দাবাজি করে না। সহ্য হয় নাই আমার সাথে। আমি যখন বলছিলাম যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের গজব নাজিল হয়ে যাবে, তোমাকে ওই যে তুমি যে খারাপ লোক, একজন অসুস্থ ব্যক্তি, জুলাই আন্দোলনে যেভাবেই হোক, আন্দোলনের সময় উনি যে হয়েছে, আহত হয়েছে, ওনার চিকিৎসা তুমি আইসা আমি বলার পরে উসমানিতে গেছো, বিভিন্ন জায়গায় এই সময় গেছো, কিন্তু তোমার অফিসের দালালগুলারে কি করছো? তুমি ডায়লগ বানাও যে ডিসি জ্বর, ওই যে বিআরটি অফিসের দুর্নীতি তুমি শেষ করে লাইছো, ওই যে কটাই বছরে ধরছো, বড়গুলোদের কাছ থেকে মাল খাইয়া ওগুলারে কিছুই করতে পারো নাই। তোমার বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আমি রিট করব, অলরেডি সবকিছু প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর যদি মনে হয় মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের হুকুম হয় যে আমি তোমার হাতে, তোমার ষড়যন্ত্রে মারা যাব, দুর্নীতিবাজদের ষড়যন্ত্রে মারা যাব, তাহলে আমি আল্লাহর নামে বলতেছি আমি শহীদ হব, আর তুমি রিয়াই পাবা না। তুমি তো পালাইয়া যাবা। তুমি এই যে সরকার, এই গভর্নমেন্ট চেঞ্জ হইলে তুমি পালাইয়া যাবা। তুমি যা কাম করতেছো, এতদিন এই যে একজন ভালো মানুষ, জানি না, শুনছি আমি ওনার কিছু অপরাধ কার কাছে আছে, এই যে ইলিয়াস ভাইয়ের কাছে আছে, কিন্তু আমি জানি যত সময় ধরে প্রমাণিত হয় নাই, ভালো মানুষ। উনার পিএস ছিলা তুমি, আসিফ নজরুল স্যারের, ওনার তেল মাইরা আর আসছো সিলেটে। সিলেট জানো না? তোমার বলি নাই প্রথমেই যে সিলেট হইল 360 আউলিয়া সহ অসংখ্য উলিয়া উলিয়ার পূর্ণভূমি। এখানে দুর্নীতিবাজ আর চাইলবাজি কইরা তুমি ইতিহাস নাও। এই যে কারাগারে আমি বলি যে 100 জন মানুষের মধ্যে 80 জন মানুষ নির্দোষ, ওদের মধ্যে 80 জনই অপরাধী থাকে না, দুজনে লাগে। যেমন তোমার আমার লাগছে, তুমি এখন আমার 14 গোষ্ঠী মামলায় আসামি দিয়ে দিবা, মিথ্যা মামলায় দিয়ে দেখো কি হয়। কিন্তু আমি তো তোমার মতো খারাপ না। আমি তোমার ওই যে ওইটাও আমি আল্লাহর উপরে ছাইয়া দিছিলাম, কিন্তু তোমার তত্ত্ব যেগুলো সঠিক পাবো, আমার বাপরেও আমি খাতির করবো না। এখন বিষয় হয়েছে গিয়ে, তুমি সিলেট লুটটা ফাইটটা যাইবা, তুমি দেখো নাই যে বিচারপতি রে কলা পাতায় শুয়ে রাখছে সিলেটের সীমান্তে? আমি কালো চশমা লাগাইছি কেন জানো? তোমার চেহারাটা যাতে আমি দেখতে না পাই। কি লাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবি, দেখতে বান্দরের মতন, আর আকাম করো না। আজকেই তো আন্দোলন লাগে মিয়া, ওই আন্দোলন গুলা তুমি কি করছো? তুমি ওইগুলা সৃষ্টি করাইছো। আরিফুল হক সাহেব, আমাদের সদ্য সাবেক মেয়র, উনি তোমার মতন 100 ছাগলকে ছাড়াইতে পারবে, 100 ছাগলকে। তোমার সকল, তোমার প্রত্যাহার দাবি করছে না এই যে জুলাই আন্দোলনের আহত রুগী? তুমি কি চাও? তোমাকে এখনো সময় আছে, তুমি পারলে তোমার গুন্ডা বানিয়ে, তোমার ওই যে তোমার তো আসল গুন্ডাই মেয়া, তোমার ওই যে বডিগার্ড, এই হলো এক নম্বর এক দালাল। এই যে ডিসি আসে তার সাথে তেলবাজি করে, আর বাদে ডিসির বাসের সময় শেষ হইয়া যায়, সে দায়িত্ব নিয়ে নিল না আমারে। তুমি আমারে ওইখানে ভিতরে জিগাও যে আমার কাগজ কোথায়, তুমি কাগজ দিয়ে কি করবা? ওই যে মিথ্যা ওইটা করায়, ওইটার পাপে তো পাইবই। বিশেষ কইরা
এই যে সিলেট কেন্দ্রীয় কারাগার পাট্টু মেট্রোর দুর্নীতি আবিষ্কার, ওইটা অন্য লোক পাঠায় জানতে হইতো, কিন্তু ওই যে তোমার কারণে আমি ইজিলি জানতে পারলাম। কেন আমরা তো ওই রকম তোমাদের মতন ভিজিটে যাই না যে আগে ফোন দিয়া নোটিশ দিয়া বান্ডিল পাওয়ার জন্য। তুমি যে চাপা পিঠাও না, আমার মতন চাপা যদি পিঠাইতা যে নিজের খায়া, তাইলে ঠিক ছিল। তোমারে বলছি না, ওই ওই লাইভের লিঙ্ক না তোমার দিলাম, যে তোমার বাংলায় তুমি যেখানে বাস করো ওখানে প্রতিদিন সিলেটে যত রিক্সা ড্রাইভার শ্রমিক ভাইয়ারা আছে উনাদেরকে 2 বেলা খাবারের ব্যবস্থা করে দিবা। আতঙ্ক দেখাও, কতজন আসছে গেছে, আর তুমি আতঙ্ক সৃষ্টি করো আইসা না। এই কোন মুখে তুমি বললাম? তুমি তো খারাপ মানুষ, যে তুমি কাপন আগেই পরে এলো। এর মানে কি? তুমি র্যাবের ওই যে ম্যাজিস্ট্রেট থাকতে কয়টা ক্রস ফায়ার করাইছো? এখন তো আমার কাছে লাগতেছে ওই যে ক্রস ফায়ার প্রত্যেকটাই তুমি জড়িত ছিলা, আর পরে 1-2টা ফিসকিছে, তখনই তোমারে কিক মাইরা লাট মাইরা পাঠাইয়া দিছে। তোমার আমি কতবার ফোন দিছিলাম ওই দিন, আর তোমার দরকারের সময় ঠিকই তত্ত্ব। তুমি আবার ওই দুর্নীতিবাজ সাইফুলডে নিয়ে উসমানী মেডিকেলের দান্দা করো না। ওইসব দান্দা তোমার একেবারে বার করে দাও। ফাঁসি তো ঝুলে আমার মা মারে। এখনো জাতিসংঘ বলতে একটা সংস্থা আছে, বাংলাদেশের বিচার ব্যবস্থা তোমাদের মতন খারাপ লোকদের কারণে একটু ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে ভালো লোক আছে, ভালো লোক না থাকলে আমি এই সাইবার মামলা, মিথ্যা সাইবার মামলা থেকে অব্যাহতি পেলাম কেমনে? অনেকগুলা, প্রায় ওই সময় বিগত সরকারের সময় আমার উপরে ওই যে হাইব্রিডরা প্রায় 100-র উপরে মামলা ঢুকাইছে আমার নামে। কি রয়েছে মামলা? তোমার আমি ফোন দিছি, তুমি নামাজে যাও নাই, তুমি ওইখানে নাটক করছো। এখন আবার কি করছো? ওই অজু করতেছো, ওই ছবি উঠাইয়া আবার সাংবাদিক, ওই যে কিছুগুলা, এরা সাংবাদিক না, সাংবাদিক কারা? সাংবাদিক হলো সাংবাদিক FM আলী ফয়েজ সাহেব, ওই যে মারা গেছেন এরা। আবার ওই যে যারা টাকার ছাড়া, তেলবাজি ছাড়া চলে, সঠিকভাবে কাজ করে, দেশপ্রেমিক একজন সাংবাদিক মানে হলো দেশের যে জায়গায় ওটার দায়িত্ব, ওই জায়গার উন্নয়ন এবং সর্বক্ষেত্রে ওনার অবদান থাকে সঠিক লোক হলে। যেমন আসিফ নজরুল স্যার, ওনাকে শ্রদ্ধা করি। এখন তুমি তোমার ব্যবস্থা কি নিবা, কি করবা তুমি জানো। তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি আমি, তুমি কাফনের কাপড়, কারে কাফনের কাপড় পরাইবা? আমি তো সবসময় মরার জন্য প্রস্তুত থাকি দুর্নীতিবাজদের কাছ থেকে। তুমি আমার দেখাও না, তোমার আমি প্রত্যেকটা লিঙ্ক দেই না? আমি মিথ্যা কোন লিঙ্ক দেই? এই যে উসমানী মেডিকেলের যে সাইফুল, ওর কাছ থেকে কত টাকা নিছো? তুমি তো নয়বা ওই যে দালাল গুলারে দিয়া। তোমার ওইসব কার্যকলাপ বন্ধ করো মিয়া, বন্ধ করে ভালো হয়ে যাও, ভালো হয়ে ভালো কাজ করো। এই দেখো, তেলবাজি করেন না। আমি অনেক সাংবাদিক আছেন ভালো, তাদের মধ্যে অন্যতম সাংবাদিক হলেন শ্রদ্ধেয় অ্যাডভোকেট শামসুজ্জামান জামান ভাই। তোমার মতন 100 সারওয়ার আলমকে উনি ব্যবহার করতে পারবে, আর ব্যবহার তো করবে। উনি যদি এমপি হয়, তুমি কি কচু পাতা হইবা? তুমি কি আবার মনে করতেছো নাকি ওই যে সচিব হয়ে যাইবা? তুমি বাইকে যাইবা মিয়া।
তেলবাজি করতেছো, আবার হুমকি দামকি দিতেছো। আমি খোঁজ নেই নাই বিআরটির কারে কারে তুমি কাজ নয়ছো, ওরাদেরকে তথ্য আমি পাই নাই। এই মিয়া, বিআরটির যারা ওই যে বললা যে চাকরি তো আছে নর্মাল, ওদেরকে অল্প দিনের সাজা দিয়া মানে দেখাইলা লোকদের, আর ওই যারা আসছে কাজ করানোর জন্য, সঠিক বৈধ কাজের জন্য আসছে, ওদেরকে বাড়াইয়া দিলা সাজা না? তুমি তো একটা চুর। চুর না হইলে তুমি আগলো বইলা দিয়া সইরা যাও কেন? তুমি চোর না হইলে এগুলা করো কেন? তুমি হুঁশিয়ার হয়ে যাও, ভালো হয়ে যাও। তুমি এইটা মনে করো না যে আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুর রহিম কি জিনিস তুমি চিনো নাই। মন্ত্রী মিনিস্টারদেরকেও পাত্তা দেয় নাই দুর্নীতি যারা করছে। আর তুমি তো একজন, কি বলবো, তোমার অনেক শ্রদ্ধা করতাম। এই মিয়া এমন কাজ করছো, মানে আকাম যা করে আইছো অন্য জায়গায়, আর এখানে আইসা করা শুরু করছো। এখানে বলছি না যে এখানে 360 আউলিয়া সহ অসংখ্য উলিয়া উলিয়া, এর মানে কি জানো? 360 উলিয়া তো আসছেনি, আরো অসংখ্য জন এখানে আছেন। এই সিলেট কেন্দ্রীয় কারাগার মেট্রো 2-তে যে 1-এ, ওখানে বন্দিশার মাজার আছে। তুমি তো ওগুলা জানবা কেমনে? তুমি কি ডায়লগ দাও? আমি আমার অফিসের আশেপাশের সবকিছু দেখি, হাইটা হাইটা গেছি বিআরটিতে। বিআরটির বড় কোনটা ধরছো তুমি? ধরছো? ধরো নাই। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তুমি ওই আমারে জেল জুলুম হইলা ফাঁসি কাফন ছাড়া শুয়ে লাইবা, ওইগুলা দেখায় না। তুমি না, তোমার মতন যদি আরো অনেকগুলা দুর্নীতিবাজ তো আছে। দুর্নীতিবাজদের সংখ্যা কিন্তু আমি বলি দেখতে কম, কিন্তু ওদের ছেলাবেলা বেশি। তুমি কি করছিলা গিয়া ওই যে কারাগারে বান্ডিলটা নিয়ে আসছো না? এই মিয়া, তুমি যাওয়ায় অনেকগুলা বন্দিরা ভাত ঠিক মতো খাইতে পারে নাই, ভাত খাইতে পারে নাই। দেখছো ওইগুলা? দেখো নাই? ওই যে তুমি আসার পর থেকে ক্যান্টিনেরটা দেয়, ওই যে নর্মাল তরকারি ক্যান্টিনে বিক্রি করে, ওগুলা দেয় কি করে? ওই তোমার 2টা 2:30টার দিকে। আর বাকি যে সরকারি সবজি, ওইটারে পানির মতন গরম কইরা মশলাটা ওগুলা তেল সবগুলা চুরি কইরা ওইগুলা দেয় 3টার দিকে, 3:30টার দিকে। ওই যে ওগুলা যে খাইতে পারে না, ওগুলার অভিশাপ কে নিবা? তুমি নিবা না? তুমি কি বুঝছো? শোনো, আবারও বইলা দিতেছি যে আমি কখনো মরার ভয় করি না। তোমার গানমেন্টে দিয়ে আমারে নিয়া তুমি সিস্টেম দিলা, এটা জানো কিসের জন্য ভালো হইছে? তুমি যে একজন খারাপ লোক, তুমি যে একজন দুর্নীতিবাজ, না হলে আমাকে মিথ্যা মামলা দিয়ে, আমার অপরাধ কি ছিল? দেশবাসীর উদ্দেশ্যে বলতেছি, কেউ যদি পিটিশন দেন, পিটিশনের রিসিপ্ট কপি দিতে হয় না অফিসে থেকে? এই রিসিপ্ট কপি না দিয়ে 1-1.5 হাজার লোক দুর্গা পূজায় ওইগুলারে কি করছে, কি নাম মাত্র দিচ্ছে। এর মধ্যে এই যে হিন্দু তো ওরা, ওদেরকে মধ্যে 4জন না 5জন আমার বিরুদ্ধে সাক্ষী সাজাইছে। ওরা আমার দিকে তাকাইতেছে। আমি বললাম, এক কাজ করো, তোমরা যেটা বলে এইটাই করো। ওরা তো খারাপ লোক, ওরা তো সত্যিকারের আল্লাহ ওদেরকে মানে ধরা খাওয়ার জন্য আমার সাথে এগুলা করতেছে, আল্লাহ করাইতেছে। আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি। লাইভ মনে করো আমি যদি কারাগারেও যাই, লাইভ চলে আসবে, সব কিছু পাইবা।
কারাগারেও দুদক ঢুকছে। আমাদের এই সংগঠনের কাজ এমনে না। আমরা কারাগারের ভিতরে ওই যে হাই সিকিউরিটিতে অনেকগুলো কারাগার আমি কিন্তু পরিদর্শন করতে হয়েছে। কারণ কারাগার একটা দিকা, এই যে তুমি সারোয়ার আলম ফিরিস্তা এই র্যাবের মধ্যে র্যাবে থাকতে তুমি অনেক কিছু করছো, সাফা পিটাইছো সাংবাদিক আইনা, আর ঠিকই মাল খাইছো। বড় বড় ডাকাতদের কাছ থেকে মাল খাইছো। বড় বড় ডাকাত কারা? ওই যে বড় বড় ডিলার যেগুলা, এগুলার কাছ থেকে। আর ছোটখাটো ব্যবসায়ী করে বাস দিছ। এই পাপে তোমারে নিয়ে আইছে সিলেটে। আমি এখনই মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে পাঠাইতেছি, সহ সবার কাছে পাঠাইতেছি। এগুলা এখনো সময় আছে, ভালো হয়ে যাও, নাইলে তোমার বাচ্চা কাচ্চার উপরে গজব পড়ে যাবে। এ মিয়া, কিশোরগঞ্জ আওয়ারের এলাকা হয়েছে কি হয়েছে? তুমি না একটু ওই যে তোমার বাবা না হলে দাদা তো রিস্কা ড্রাইভার ছিল, এটা মিস নাই, বুঝছো? কারণ কি জানো? এর জন্য তুমি রিস্কা ড্রাইভারদের উপরে খেপছ বেশি। ওরা তো নিরহ, ওদের উপরে খেপছ তুমি। তুমি ভালো হয়ে যাও, তোমাকে আবারও বলতেছি, ভালো হয়ে যাও। ভালো হয়ে গেলে ভালো মানুষদের কোনো ইয়ে নাই। সামরিক কষ্ট হইতে পারে, তোমার মতন দুর্নীতিবাজদের দিয়া কষ্ট সামরিক হয়, কিন্তু ওইসব কষ্ট বেশি দিন থাকে না, ওটা যাই না রাখো। এইসব তুমি যা করতেছ এগুলো মানুষ করে না। তুমি এত একজন নিকৃষ্ট মানুষ হয়ে গেছো।